দুই নম্বর রুলসটা যেটা তোমরা মানে সব সময়ের জন্য শিখে আসছো, সব সময়ের জন্য তোমরা পড়ে আসছো এবং তোমাদের সবার মুখে মুখে রুলসটা হচ্ছে এরকম যে মোডাল, আমি প্রথমেই বেসিক ইনফরমেশনে দিয়েছি মোডাল অক্সিলারি, সেই মোডাল ভার্ব এরপরে মোডাল ভার্বের পরে সব সময় ভার্ব ওয়ান হয়। তাহলে মোডাল ভার্বের পরে সব সময় ভার্ব ওয়ান হয়। কিন্তু মনে রাখবা পৃথিবীতে এই একটা শব্দ সবচেয়ে বড় জন্তু, তার নাম কিন্তু। কিন্তু এই মোডালের সাথে যদি বি যোগ থাকে, যেমন ক্যান বি, শ্যাল বি, এই মোডালের সাথে যদি বি যোগ থাকে তাহলে কি হবে? অবশ্যই ভার্ব থ্রি হবে, অবশ্যই ভার্ব থ্রি হবে। এখানে আরেকটা কথা মাথায় রাখার জন্য বলবো, সেটা হচ্ছে একটু নোট করে নেব, একটু নোট করে নেব যে তোমার বাক্যের মধ্যে যদি এই ভার্বগুলোও থাকে, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, তোমার বাক্যের মধ্যে যদি এই ভার্বগুলোও থাকে এবং এর পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বটা নিঃসন্দেহে কি হবে? ভার্ব থ্রি হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এই ভার্বগুলোও যদি থাকে এরপরেও আমরা নিঃসন্দেহে কি লিখবো? ভার্ব থ্রি বসাবো। তাহলে চলো যাই একটু উদাহরণে যাই। যেমন দেখো, আই হ্যাভ, RECEIVE, receive your letter, I have received your letter। তাহলে এখানে বলো হ্যাভ আছে, এটাকে কি দিবা? ভার্ব থ্রি করবা, রিসিভ। খেয়াল করো নম্বর 2, যদি বলতাম এরকম দ্য লেটার could be, POST, the letter could be post in time, চিঠিটি সঠিক সময়ে পোস্ট করা হয়েছে, পৌঁছানো হয়েছে। যাই হোক, একটু খেয়াল করো, দ্য লেটার, দ্য লেটার, তোমার শূন্যস্থানের আগে বা ব্র্যাকেটের আগে ভার্বটা কি বা শব্দটা কি? কুড, তার সাথে কি যোগ আছে? বি যোগ আছে। তুমি কি করবা? অবশ্যই ভার্ব থ্রি করবা, পোস্টেড। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদের 3 নম্বর রুলসে যেটা আছে, তোমাদের আমি প্রথম যে রুলসটা দিয়েছিলাম ওটা হলো মাদার রুলস। ওই রুলসটাকে হেল্প করবে এই বাকি রুলসগুলো। ওই রুলসটা দিয়ে তোমার প্রায় 50% কাভার করে যাবে, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, ইন্টারমিডিয়েটের বোর্ড পরীক্ষা হোক, তোমাদের অ্যাডমিশন এক্সাম হোক, আর হচ্ছে আইএলস বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও 50% কাভার করবে ওই 1 নম্বর রুলসটা থেকে। আচ্ছা চলো, এইবার আমাদের যেটা জরুরি জানা দরকার, রুলস নাম্বার 3। এখানে যেটা আমরা জানবো, ভার্ব কত প্রকার বলো? ভার্ব কত প্রকার? মূলত ভার্ব 2 প্রকার, একটা হচ্ছে ফাইনিট আর একটা হচ্ছে নন ফাইনিট। খেয়াল করবা, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। একটু খেয়াল করবো, ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব বাংলা যদি করি, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কিন্তু এটা করে কি, এটা কি তোমার পরীক্ষায় কখনো আসবে? তাহলে এটা জেনে কি লাভ? তুমি যদি আইডেন্টিফাই করতে না পারো বাক্য থেকে যে এটা কোনটা ফাইনিট ভার্ব আর কোনটা নন ফাইনিট ভার্ব, এই শেখার কোনো দাম নেই। এই কারণেই ছেলে মেয়েরা বুঝতে পারে না যে ফাইনিট ভার্ব কোনটা আর নন ফাইনিট ভার্ব কোনটা, আর কোথায় ফাইনিট ভার্ব হবে, কোথায় নন ফাইনিট ভার্ব হবে না। দেখো, আমরা খুব সহজেই আজকে তোমাকে শেখাবো কোনটা ফাইনিট ভার্ব, কোনটা নন ফাইনিট ভার্ব। দেখো, আমি যদি দুটো সেন্টেন্স লিখি, উই টেক টি
গেটিং ফ্রেশ, উই টেক টি গেটিং ফ্রেশ। খেয়াল করো, এখানে যদি বলতাম সুবর্ণা টেক্স টি গেটিং ফ্রেশ। ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, ভালো করে। আজকের পরে আর তোমার শেখা লাগবে না। এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায় দেখতে পাচ্ছ? এটাও একটা ভাব, এটাও একটা ভাব, লিটারেলি এটা একটা ভাব, এটা একটা ভাব। একটু খেয়াল করি, এই ভাবটা ছিল কি? ওই যে বলছিলাম প্রিন্সিপাল ভার্ব সবসময় জন্ম নেয় প্লুরাল হিসেবে, এটা প্লুরাল ভার্ব। আর এই ভাবটা কি দেখতে পাচ্ছি? এস বাই এস যোগ করা, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব। খেয়াল করো, এই ভাবটা সিঙ্গুলার কেন হলো? এই যে সুবর্ণা সিঙ্গুলার ছিল, এই জন্য ভাবটা সিঙ্গুলার হয়ে গেছে। এই ভাবটা প্লুরাল কেন হলো? এই যে উই, এটা প্লুরাল ছিল, এই জন্য এটা প্লুরাল হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এটাও ভাব, এটাও ভাব, এটাও ভাব, এটাও ভাব, কিন্তু এইটা কোন টেন্স আর এটা কোন টেন্স কে বলতে পারবে? অবশ্যই দোনোটাই প্রেজেন্ট টেন্স, তাহলে চেঞ্জ হলো কেন? আচ্ছা, তাহলে আসি। আমি যদি এখানে লিখি এইভাবে, 3 নাম্বারটা অন্যভাবে, যে যদি এইভাবে লিখি হি টুক টি গেটিং ফ্রেশ। ভালো করে বুঝো, আমি যদি 3 নাম্বারটা এভাবে লিখতাম যে হি টুক টি গেটিং ফ্রেশ, দেখো এখানে হি কিন্তু একজনই ছিল, কিন্তু ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। টু, এই প্রিন্সিপাল ভার্বকে সিঙ্গুলার করার ব্যাপারটা শুধুই মাত্র প্রেজেন্ট টেন্সে করবে। তাহলে দেখো, আমি যে 3টা সেন্টেন্স লিখলাম, এই 3টা সেন্টেন্সের মধ্যে বারবার চেঞ্জ হচ্ছে টেক, টেক্স, টু। কেন? তাহলে বুঝতে পারলাম এখান থেকেই যে ভার্বগুলো দেখে তুমি ডিসিশন নিতে পারবে এটা কোন টেন্স, সেটাই ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখে তুমি ডিসিশন নিতে পারবে এটা কোন টেন্স, সেটাই ফাইনাইট ভার্ব। দেখো, টেক এটা ভার্ব 1, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। টেক্স এটাও ভার্ব 1, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। টুক এটা ভার্ব 2, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। খেয়াল করে দেখো, 3টা বাক্যের কোথাও কিন্তু গেটিং এর কোনো চেঞ্জ নাই, বা শুধু গেটিং দেখে তুমি বলতে পারবা না এটা কোন টেন্স, প্রেজেন্ট, পারফেক্ট, ফিউচার, পাস্ট, কোনোটার ডিসিশন নেওয়া যাবে না। যদিও এখানে ভার্ব 1 প্লাস আইএনজি আছে, কিন্তু এর আগে কি কোনো অক্সিলারি ভার্ব আছে বা কোনো বি ভার্ব আছে? নো, যেহেতু নাই তাহলে কন্টিনিউয়াসও বলা যাবে না। আচ্ছা, তাহলে কি হবে? যেহেতু এগুলো দেখে তুমি ডিসিশন নিতে পারছো না এটা কোন টেন্স, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। এটা কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আর এগুলো কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে আমরা আরেকটা জিনিস নোট করে ফেলবো, আরেকটা কথা, যে ভার্ব দেখে ডিসিশন নেওয়া যাবে, আইডেন্টিফাই করা যাবে, বোঝা যাবে যে বাক্যটা কোন টেন্স, ওই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আর যেটা দেখে বোঝা যাবে না বাক্যটা কোন টেন্স, সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। ফাইনাইট ভার্বের আরেকটা বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে সেই ফাইনাইট ভার্বটা সাবজেক্ট, পারসন, নাম্বার আর টেন্স অনুসারে পরিবর্তন করে, রূপ পরিবর্তন হয়। কিন্তু নন ফাইনাইট ভার্ব এমন পরিমাণের ঘাটতেরা, এত বদমাইশ, ও জীবনে কোনোদিন সাবজেক্ট যা ইচ্ছা তাই হোক, টেন্স যা ইচ্ছা তাই হোক, ও কিন্তু ওর চেহারা একদম ফিক্সড করে রাখছে। কোনো বাক্যেই তাকে তুমি সরাতে পারবা না এখান থেকে, গেটিং থেকে, সে গেটিংই বসবে। এত বেয়াদব। তার মানে বোঝা গেল কি? টেন্স চেনা যাবে এবং সেই ভার্বটা সাবজেক্ট, পারসন, নাম্বার অনুসারে পরিবর্তিত হবে, সেটাই হবে ফাইনাইট ভার্ব। আমার মনে হয় আজকের পরে তোমাদের ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে বেশ একটু কষ্ট হবে না। তাহলে আমাদের এখানে মূল বিষয় হচ্ছে এরকম, যে নোটের বিষয়টা, সেটা হচ্ছে আমরা কি করব, যে আমরা করব এরকম নোটটা বা রুলসটা হচ্ছে, আসল রুলসটা হচ্ছে এটা, যে
একটি বাক্যে দুটি ভার্ব থাকলে, ভালো করে বুঝো, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেক বছর একটা আসে, প্রত্যেক বছর। একটি বাক্যে দুটি ভার্ব থাকলে একটা ফাইনিট, একটি বাক্যে দুটি ভার্ব থাকলে প্রথমটি ফাইনিট হলে পরেরটি নন ফাইনিট হবে। ভালো করে বুঝবো, প্রথমটাই যে সবসময় ফাইনিট হবে ব্যাপারটা এমন না। প্রথমটা ফাইনিট হলে পরেরটা নন ফাইনিট হবে, প্রথমটা নন ফাইনিট হলে পরেরটা ফাইনিট হবে, ব্যাপারটা এমনই। একজন আরেকজনের সিটকে দখল করবে। যেমন প্রথমটা যদি ফাইনিট হয়, আগের স্লাইডে ছিল, দেখো প্রথমটা ফাইনিট ছিল যে এরকম, সুবর্ণা টেক্সটি, এটা ফাইনিট, তাহলে ওইটা কি নন ফাইনিট। এখন যদি এখানে হইতো গেটিং ফ্রেশ সুবর্ণা টেক্সটি, কোনো সমস্যা নাই, বা টু গেট ফ্রেশ সুবর্ণা টেক্সটি, এটাতেও কোনো সমস্যা নাই। কেন নাই? ফাইনিট ভার্ব যে সবসময় নন ফাইনিটের পরে বা আগে বসবে এমন কোনো নির্দেশনা নাই। ফাইনিট ভার্ব আগেও বসতে পারে, পরেও বসতে পারে, তবে হ্যাঁ সাবজেক্টের ঠিক পরেই নরমালি ফাইনিট ভার্বটা বসে। সাবজেক্টের ঠিক পরেই নরমালি ফাইনিট ভার্বটা বসে, যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে জানি। চলো যাই, তাহলে আমরা কি বললাম? একটি বাক্যে দুটি ভার্ব থাকলে প্রথমটা ফাইনিট হলে পরেরটা নন ফাইনিট করবা, অথবা প্রথমটা নন ফাইনিট হলে পরেরটা ফাইনিট করবা। আমরা একটা উদাহরণ দেখব। দেখো Helen goes to California get PhD. Helen goes to California get PhD. একটু খেয়াল করবো বাবা, বলতো এখানেও একটা ভার্ব আছে, এখানেও একটা ভার্ব আছে, ওই ভার্বটা তো তোমাকে চেঞ্জ করতে হবে। দিস ইজ রাইট ফর্ম অফ ভার্ব। এখন দেখো এখানে যে ভার্বটা আছে, এই পুরো বাক্যের মধ্যে দুইটা ভার্ব, একটা গেট, একটা গোজ। আমরা কি গোজ দেখে ডিসিশন নিতে পারি না যেটা কোন টেন্স? অবশ্যই পারি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এই ভার্ব দেখে যদি তুমি ডিসিশন নিতে পারো যেটা কোন টেন্স, তার মানে এটা হচ্ছে ফাইনিট ভার্ব। কি ভার্ব? ফাইনিট ভার্ব। তো এটা যদি ফাইনিট হয় ওটাকে কি করতে হবে? নন ফাইনিট করতে হবে। কিভাবে করব একটু খেয়াল করো। নন ফাইনিট ভার্ব তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। নন ফাইনিট ভার্ব তিন প্রকার। নাম্বার ওয়ান জিরান্ড। নাম্বার ওয়ান কি? জেরান্ড। নাম্বার টু পার্টিসিপল। নাম্বার থ্রি ইনফিনিটিভ। তাহলে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এই জিরান্ড আমরা বুঝবো কিভাবে? চেহারাটা কেমন জিরান্ডের? ভার্ব ওয়ান প্লাস পার্টিসিপলের চেহারাটা কিরকম? ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আর ইনফিনিটিভের চেহারাটা কিরকম? ভার্ব টু প্লাস ভার্ব ওয়ান। তুমি বলতে পারো স্যার ভার্ব ওয়ান প্লাস আইএনজি এখানেও আছে, এখানেও আছে, আমি কি করে বুঝবো এটা জিরান্ড না পার্টিসিপল? আচ্ছা, জিরান্ড মূলত নাউন প্লাস ভার্বের কাজ করে, আর পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করে। যেহেতু এটা রাইট ফর্ম অফ ভার্বের লেকচার, আমরা জিরান্ড আর পার্টিসিপল নিয়ে বিস্তারিত অন্য কোনো এক লেকচারে আলোচনা করব। পার্টিসিপল তারপরে এখানে একটু বলে রাখি, পার্টিসিপল তো তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যাই হোক, ওদিকে আর যাবো না। তাহলে দেখো নন ফাইনিট ভার্ব কত প্রকার? তিন প্রকার: জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। আমি বলেছিলাম একটি বাক্যে দুটি ভার্ব থাকলে প্রথমটা ফাইনিট হলে পরেরটা নন ফাইনিট। দেখা যাচ্ছে হেলেন গোজ টু ক্যালিফোর্নিয়া গেট পিএইচডি। একটা কথা মাথায় সেট করে রাখবো, প্রথমটা ফাইনিট, পরেরটা নন ফাইনিট। এই নন ফাইনিটটা কি হবে যদি মাথায় কিছুই না আসে,
জাস্ট গেটিং দিয়ে দিবা, মানে ভার্ব প্লাস আইএনজি দিবা। সেটা ফাইনিট মানে সেটা জিরান না পার্টিসিপল এটা বোঝার দায়িত্ব তোমাকে দেয় নাই, কারণ রাইট ফর্ম ভার্বে কখনোই জানতে চাবে না এটা কি জিরান না পার্টিসিপল, এটা এমসিকিউ তে জানতে যেতে পারে। চলো এখানে আরেকটা কথা বলে রাখি, তাহলে এটা কখন হবে? যদি দেখো একটা বাক্যে দুটি ভার্ব, কোনোভাবে যদি বুঝতে পারো যে সাবজেক্টের কাজ করার উদ্দেশ্যটা বোঝাচ্ছে, যেমন হেলেন গোজ টু ক্যালিফোর্নিয়া, হেলেন আসলে ক্যালিফোর্নিয়াতে কেন গেছে, ওর যাওয়ার উদ্দেশ্যটা কি? পিএইচডি পাওয়ার জন্য, তাই না? তাহলে পাওয়াটা তার পিএইচডি পাওয়াটা তার একটা উদ্দেশ্য, তখন তুমি কি করবা? টু গেট দিবা। আর যদি এই উদ্দেশ্য না বোঝা যায়, সেটা জিরান হোক পার্টিসিপল, এটা বোঝার দায়িত্ব আমার না, জাস্ট ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, ভার্ব 1 প্লাস আইএনজি। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের রুলসটা কি ছিল তাহলে? যে একটি বাক্যে দুটি ভার্ব থাকলে প্রথমটি ফাইনিট, পরেরটি নন ফাইনিট। উদাহরণ দিয়েছি। আচ্ছা, এবার দেখো রুলস নাম্বার 4। এখানে আরেকটা জরুরি জিনিস আছে, সেটা হচ্ছে খেয়াল করো, আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই পর্যন্তই, আশা করি তোমাদের অনেক কিছু কভার হয়ে যাবে। বলো তো আমি কি লিখেছি? প্রেপোজিশন। ছোটবেলা থেকেই তোমরা প্রেপোজিশন গুলো চেনো, যেমন ইন, অ্যাট, ফর, অফ, অফ, বাই, উইথ, উইদাউট, আপ, ডাউন ইত্যাদি, তাই না? তাহলে একটা কথা মনে রাখবো, যে এই রুলসটা সবাই জানে, আমি এই রুলসটা এভাবে বলবো না, যে একমাত্র টু ছাড়া, আমি টু ওখানে লিখেও নাই, টু ছাড়া যত প্রেপোজিশন আসে, প্রেপোজিশন টু ছাড়া সকল প্রেপোজিশন এরপরে ভার্ব থাকলে তার সাথে কি হবে? আইএনজি হবে। একমাত্র তাহলে কি হবে? টু এর পরে ভার্ব অন হবে। ব্যতিক্রম, সবকিছুতে তো একটা ব্যতিক্রম থাকে। ব্যতিক্রমটা কি? যে কিছু কিছু ক্ষেত্রে টু আছে, যে টু থাকার পরেও আমরা তার সাথে ভার্ব অন না বসিয়ে ভার্ব অন প্লাস আইএনজি বসাই। যেমন উইথ এ ভিউ টু, এখানে টু আছে, তারপর আমরা এই স্পেশাল কারণে ভার্ব অন প্লাস আইএনজি করব। গেট ইউজড টু, বি ইউজড টু, এই বি মানে হচ্ছে বি ভার্ব, মানে আমি যার, ওয়াজ, আর, বি, বিন, বিং, ওই আটটা। অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, সিলেক্টেড টু, হ্যাবিচুয়েটেড টু ইত্যাদি। হ্যাঁ, এই টু গুলোর পরে আরো অনেক আছে, লুক ফরওয়ার্ড টু আছে। লুক ফরওয়ার্ড টু ইত্যাদির পরে কি করবা? ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ করবা। এখন একটু খেয়াল করি, আমি এখানে বক্স করার কারণ আছে। যদি আমি সেন্টেন্সটা এরকম দেই, যে সেন্টেন্সটা যদি কোনোভাবে এরকম দেই, যে he used to, GAMBLE, EVERY, he used to gamble every day, জুয়া খেলতে অভ্যস্ত। খেয়াল করো। আর যদি এটা এইভাবে দেই, he is used to gamble
এভরিডে। খেয়াল করো, এই গ্যাম্বল শব্দর আগে আছে হচ্ছে শুধু ইউজড, যার কোনো দাম নেই। নর্মালি আগে যেমন টু এর পরে ভার্ব ওয়ান বসাই, তা এখানেও কি হবে? ভার্ব ওয়ানই বসবে। কিন্তু এই ইউজড এর আগে কি আছে? একটা বি ভার্ব আছে, তাহলে কিন্তু স্পেশাল শব্দ। তাহলে কি করতে হবে? GAMBLING, গ্যাম্বলিং। কেমন? আচ্ছা, গেল আমাদের এই নিয়মটা। এটার মধ্যে আমরা আরেকটা জিনিস মনে রাখবো। বলতো আমি এগুলো কি লিখছি? and as well as, along with, together with। তাহলে খেয়াল করো, এই যে আমি লিখছি and, as well as, along with, together with, along with, together with। খেয়াল করবো এই and মানে কি, এই as well as মানে কি, এবং এই along with মানে কি, সাথে। এই ক্ষেত্রে কিছু ছেলে মেয়েরা ভুল করে। এই শব্দগুলোর ক্ষেত্রে, বিশেষ করে এই শব্দগুলোর ক্ষেত্রে ভার্ব সবসময় প্রথম সাবজেক্টের উপরে ভিত্তি করে বসবে। অর্থাৎ প্রথম সাবজেক্টটা সেই আগের মতো, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার করবা, প্রথম সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল করব। আমি একটু দেখাবো, তাহলে তোমাদের মনে হয় খুবই সহজ হয়। একটু 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 খেয়াল করি। যেমন দেখো, যদি আমরা বলি হি as well as his friends, FRIENDS, সে এবং তার বন্ধুরা। ভালো করে বুঝতে বলছি, সে এবং তার বন্ধুরা। সে সিঙ্গুলার, ভালো কথা, কিন্তু তার বন্ধুরা কি সিঙ্গুলার? নো। দেখো, হি as well as his friends, ব্র্যাকেটে যদি বলি গো টু কুমিল্লা, সে এবং তার বন্ধুরা কুমিল্লা যায়। একটু খেয়াল করব, এখানে কি as well as আছে? তো আমি বলেছিলাম as well as, along with, together with, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা ভার্ব প্রথম সাবজেক্ট অনুসারে বসাবো। প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বকে সিঙ্গুলার করব। প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বকে প্লুরাল করব। চলো যাই। প্রথম সাবজেক্ট হি, নিঃসন্দেহে এটা একটা সিঙ্গুলার, তাহলে ভার্বকে আমরা কি করব? সিঙ্গুলার। কিভাবে করব? প্রিন্সিপাল ভার্ব এস বাই এস যোগ করে, গোস। কিন্তু অ্যান্ড এর বেলায় ভিন্ন, এই জন্য আমি অ্যান্ড কে টোটালি সেপারেট করেছি। একটু খেয়াল করো, যদি ব্যাপারটা এমন হয়, এই অ্যান্ড দিয়ে যদি দুইটা সমজাতীয় সাবজেক্ট যোগ করা হয়, তাহলে হবে সাবজেক্ট সিঙ্গুলার। আর সমজাতীয় সাবজেক্ট যদি যোগ করা না হয়, তাহলে হবে প্লুরাল। একটু খেয়াল করো, যদি বলি এরকম, রহমান অ্যান্ড কিরণ, অথবা বললাম বেলাল অ্যান্ড মুক্তা। রহমান অ্যান্ড কিরণ, বেলাল অ্যান্ড মুক্তা। আমি যদি বলি এখানে BREAD, ব্রেড অ্যান্ড বাটার, তাহলে খেয়াল রাখো, এখানে রহমান টোটালি একজন আলাদা ব্যক্তি, কিরণ টোটালি একজন আলাদা ব্যক্তি, বেলাল টোটালি একজন আলাদা ব্যক্তি, মুক্তা টোটালি একজন আলাদা ব্যক্তি। ব্রেড আর বাটার যদিও আলাদা আলাদা আইটেম, কিন্তু তুমি যখন খাও, ব্রেড আগে খাবা আর বাটার পরে খাবা, এরকম তো না। ব্রেডের উপরে বাটার গুলো দিয়ে একসাথে খাবা, তার মানে খাবার কিন্তু একটা হলো, দুইটা মিলে একটা খাবার। কিন্তু মার্কেটে তুমি যখন কিনতে যাও, খেয়াল করো, ব্রেড অ্যান্ড বাটার, ব্র্যাকেটে লিখলাম টু বি সোল্ড আউট। এটা একটা বাক্য। আমি যদি এটা এভাবে লিখি যে ব্রেড অ্যান্ড বাটার, ব্র্যাকেটে আবারও সেই টু বি, মাই FAV ফেভারিট ফুড, ঘি এবং হচ্ছে গিয়ে বাটার, মাখন এবং হচ্ছে আমার ব্রেড আমার
পছন্দের খাবার, মাখন এবং রুটি আমার পছন্দের খাবার। খেয়াল করো, মাখন আর রুটি আলাদা খাওয়ার কোনো অপশন নাই। তুমি আলাদা খাও সেটা ভিন্ন, কিন্তু খাবারটা মূলত একসাথে খাওয়াটাই নিয়ম। তাহলে ব্রেড অ্যান্ড বাটার যেহেতু আমার পছন্দের খাবার, তার মানে দুইটা মিলেই একটা খাবার হয়। এর এই পুরোটা হচ্ছে কি একটা সিঙ্গুলার। সিঙ্গুলার হলে এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু যদি আমি মার্কেটে বিক্রি করতে চাই, কখনোই ব্রেড আর বাটার একসাথে করে বিক্রি করা হবে না। তাহলে কি করতে হবে? ব্রেডকে আলাদা ধরবো, বাটারকে আলাদা ধরবো। দুইটা যেহেতু টোটালি পৃথক সাবজেক্ট, প্লুরাল হয়ে যাবে সাবজেক্টটা। এই জন্য ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এখানে বেলাল, মুক্তা, রহমান, কিরণ এরাও প্লুরাল, এরাও সবসময় কি হবে? প্লুরাল হবে। একটু খেয়াল করি, তাহলে আমি বলেছিলাম যে অ্যান্ড দিয়ে যদি দুটি সমজাতীয় একই জাতীয় সাবজেক্ট যুক্ত হয় বা নাউন যুক্ত হয়, তাকে আমরা কি করব? নাউন মানে সিঙ্গুলার হিসেবে ধরবো। আর ভিন্ন জাতীয় কোনো সাবজেক্ট যুক্ত হলে তাকে আমরা প্লুরাল হিসেবে ধরবো। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে দেখো কি বলেছি? বি ভার্ব। বি ভার্বের পরে মূল ভার্ব এর দুই ধরনের ফর্ম বসতে পারে। দুই ধরনের ফর্ম বসতে পারে। প্রত্যেক বছর ছেলেমেয়েরা এই জায়গাতেই আটকে যায়, ওরা বুঝতেই পারে না এটা কেন হলো। দেখো বলছি, বি ভার্বের পরে মূল ভার্বের দুই ধরনের ফর্ম বসতে পারে। দুই ধরনের বসতে পারে। একটা হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, যদি সেটা এমন হয় যে সাবজেক্টের কাজ গতিশীল অবস্থায় আছে, মানে কি চলছে, গতিশীল বা চলছে। আর আরেকটা হচ্ছে গিয়ে ভার্ব থ্রি, যদি সাবজেক্ট এর কাজ অন্য কারো মাধ্যমে সম্পূর্ণ হয়। যদি সাবজেক্টের কাজ অন্য কারো মাধ্যমে সম্পন্ন হয়, একটু খেয়াল করবো আমরা যে যদি ব্যাপারটা এরকম হয়, তোমাদের অ্যাডমিশনও এই জিনিসটা আসে এবং বিসিএস পরীক্ষায় এই জিনিসটা আসে। যদি এরকম হয় যে এরকম হলো যে দ্য মিটিং, METING, দ্য মিটিং FINISH finish, and we all the member went out. সভাটি শেষ হয়ে গিয়েছিল এবং আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম। খেয়াল করতে হবে, এই বাক্যের মধ্যে মিটিং দিয়েছি, ভার্ব দিয়েছি ফিনিশ। খেয়াল করতে হবে, বলেছি ভার্ব দিয়েছি ফিনিশ। এরপরে এখানে যদি এরকম হয় যে এরপরে দেখো এটা একটা পাস্ট টেন্স, এই যে বি ভার্ব দিয়েছি, এখন এই বি ভার্বের পরে হয় এখানে FINISH ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে, আর না হয় ফিনিশড হবে, FINISHED হবে, ফিনিশড। খেয়াল করো, কখন বুঝবো এটা হবে? আচ্ছা বলো তো, মিটিং কি চলতেছে? নো, এই মিটিংটা শেষ হয়ে গেছে। আচ্ছা, মিটিং কি একা একা শেষ হয় নাকি আরেকজনের মাধ্যমে শেষ হয়? অবশ্যই আরেকজনের মাধ্যমে শেষ হয়। সবাই মিটিংটা অ্যারেঞ্জ করে, সবাই আলোচনা করে। একটা মিটিং কখনোই একা একা শুরুও হতে পারে না, শেষও হতে পারে না। এই মিটিংটা যেহেতু আরেকজনের মাধ্যমে শেষ হয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। যেমন দরজা কি কখনো একা একা লাগবে? আইদার তুমি না লাগাইলে বা বাতাস না আসলে বা কোনোভাবে কেউ যদি না লাগায়, তাহলে যে কাজগুলো আরেকজনের মাধ্যমে হবে, বি ভার্বের পরে আমরা তাকে কি করব? প্যাসিভ বানানোর জন্য ভার্ব থ্রি বানাই দেব। তার মানে এটা কি হবে? আনসার ফিনিশড। ক্লিয়ার? ওকে, চলো আমরা বোর্ড কোশ্চেনে দেখব প্রবলেমস কি বের হচ্ছে, আর সেই প্রবলেমস গুলো থেকে ওই রুলস গুলোর মাধ্যমে
আমরা কিভাবে তা প্র্যাকটিস করব এবং সলিউশন করব।